একটা প্রতিনিধি টিম। পারমিশন ছিল ৮ জনের। সেই ৮ জন আমরা আমরা ১২ জন ভেতরে ঢুকি, কিন্তু ৮ জনের টিমকে অ্যালাউ করা হয়। তো আমরা উপরে গিয়ে বলি যে স্যার নিচে আরও ৪-৫ জন আছে, ৪ জন মতো, তো তাদেরকে অ্যালাউ করা হোক। আলটিমেটলি সবাইকে অ্যালাউ করে দেওয়া হয়। একটু তর্ক বিতর্ক হয় বাই দ্য ওয়ে। যাই হোক, মূল আলোচ্য বিষয়ে আসি যে সেখানে যে মূল দাবিগুলো আমরা করেছিলাম আর লিগ্যাল ফ্যাক্টর দুটো কিন্তু অন্য জিনিস। দুটো পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই জিনিসটা আছে। একটা হচ্ছে যে আমরা কি দাবি রাখছি, আর একটা হচ্ছে লিগ্যাল পয়েন্ট অফ ভিউ, যে এই জিনিসগুলো আগেও লিগ্যালি সম্ভব কিনা, বা এই জিনিসগুলো লিগ্যালি করা ঠিক হবে কিনা, বা লিগ্যালি কোন কোন প্রসেসে যাওয়া যেতে পারে, সেইটা ভাবনা। আর আমাদের ভাবনা যে এইটা দাবি করব, এইটা দাবি করব, ওইটা দাবি করব। দাবিগুলো নিশ্চয়ই তোমরা সবাই জানো, যে যেগুলো আমরা করেছি এবং যেগুলো তারা বলেওছেন যে এটা করবেন, সেটাও কিন্তু এটা বলেছেন লিগ্যাল পরামর্শ নিয়ে। আর যেটা আমাদের ধারণা যে হচ্ছে মিরর ইমেজ, সেটা নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। তো কেউ না কেউ লুকিয়ে রেখেছে, স্বাভাবিকভাবেই এটা আমরা ভাবি। আর হয়তো নয়, এটাই ঘটেছে। কারণ দুর্নীতি যারা করেছিল বা সেই সময় যে ছিল, সে নিশ্চয়ই মিরর ইমেজ সামনে আনবে না বলেই লুকিয়ে রেখেছে। কারণ সেটা আনলে তো দুর্নীতি একেবারে ফুল প্রুফ যাকে বলে, যে কিভাবে দুর্নীতিটা হয়েছে আর কজন অযোগ্য বা কত কি ধরা পড়ে যাবে। তো সেই জন্যই হয়তো ওই মিরর ইমেজটা লুকিয়ে রাখা হয়েছে, বা কি করেছে তারাই সেই জানে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে মিরর ইমেজ তো এসএসসির কাছে নেই এখন, সেটা তারা জানিয়েছে। আর তাদেরও বক্তব্য যে যদি সেটা এসএসসির কাছে থাকতো তাহলে সিবিআই তো পেতো এখন, তাহলে যে তখন ছিল সে লুকিয়ে রেখেছে, কি করেছে জানি না। এটা হচ্ছে তার বক্তব্য। আমাদের তবুও একটা দাবি থাকছে যে মিরর ইমেজ যেটা আছে সেটা কোথায় আছে, কিভাবে আছে, সেটা যদি খুঁজে পাওয়া যায় সেটা অবিলম্বে প্রডিউস করা হোক। আর এই যে ওএমআরের বিষয়টা নিয়ে আমরা বলেছি যে 22 লক্ষ ওএমআর। এবার বুঝতে হবে যে 22 লক্ষ ওএমআর বিষয়টা কিন্তু লিগালি হেল্প নিয়ে, লিগাল অ্যাডভাইস নিয়ে তবে করতে হবে। এটা যেমন সরকার পক্ষ বলেছে, এটা কিন্তু সবার লয়াররাও বলছেন। আর যোগ্য অযোগ্য, যেটা অনেক দিন ধরে আমাদের দাবি, যে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে লিস্টটা ওয়েবসাইটে পাবলিশ করা। দেখুন, পাবলিশ করতে পারবে কি না পারবে সেটাও জানি না, কারণ সেটাও লিগালি অ্যাডভাইস নিয়ে হবে। আমরাও আমাদের লয়ারদের সঙ্গে আলোচনা করব। কিন্তু যোগ্য অযোগ্য আলাদা পৃথকীকরণ তো করা যাবে, লিস্টটা তো বানানো যাবে, সেই লিস্টটা সুপ্রিম কোর্টে তো দেওয়া যাবে। তো সেই জায়গাতেও আমরা এইগুলো আলোচনা করেছি। আমরা এটাও বলেছি যে এমএ ফাইলটা করা হয়েছে, আগামী 17 তারিখে শুনানি আছে। সেই শুনানিতে ওই যে একটা সবার মধ্যে ধারণা ছিল যে ফ্রেশ সিলেকশন আর ফ্রেশ রিক্রুটমেন্ট, এইটা বদলে কেন ফেলা হলো, কার সাথে আলোচনা করে করা হলো, কেনই বা বদলে দেওয়া হলো? সিলেকশনটা লিখলেই কি মানে ভালো হতো না, বা কেন ইচ্ছা করে এটাকে চেঞ্জ করে দেওয়া হলো? এখন ব্যাপারে হচ্ছে যে আমরাও আমাদের লয়ারদের সাথে কথা বলেছি, সেটা আমাদের লয়াররাও জানিয়েছেন, বা এখানেও কলকাতায় অবস্থিত যেসব লয়ার আগে বিগত দিনে এসএসসির হয়ে এসএসসি কেসগুলো লড়েছেন, বা যারা সব নামগুলো জানেন, তাদের সঙ্গেও আলোচনা করেছি। আর এসএসসি লয়ার বা বোর্ডের লয়ার, স্টেটের লয়ার, তারাও যেটা জানিয়েছেন যে ফ্রেশ সিলেকশনের জায়গায় যে ফ্রেশ রিক্রুটমেন্ট লিখেছেন, এটার জন্য রিভিউতে কোনো সমস্যা হবে না, বা এমএ ফাইলে এর কোনো প্রভাব রিভিউতে গিয়ে পড়ে না, এটা তারা জানিয়েছেন। এটা আমাদের কথা নয়, এটা আমাদের লয়ার হোক বা অন্য পক্ষের লয়ার হোক বা গভর্নমেন্ট বা তাদের লয়ার হোক, সবারই একটাই বক্তব্য যে সিলেকশন লেখা ছিল অর্ডারে, তারা রিক্রুটমেন্ট লিখেছে, এইটা কোনো ফ্যাক্টর কাজ করবে না। যদিও আমাদের ধারণা ছিল, এটা আমাদের ধারণা, যে সিলেকশন লেখা থাকলে হয়তো একটা রিপ্যানেলিংয়ের ব্যবস্থা করা যেতেও পারত। সেটা কি পরবর্তীতে করা যাবে? যাই হোক, বোর্ড রিক্রুটমেন্ট অথরিটি নয়, তাই রিক্রুটমেন্ট অথরিটি এসএসসি, তাই এ কি লিখলো না লিখলো তার উপর রিক্রুটমেন্টের কোনো ফ্যাক্টর কাজ করবে না, এটা সবার কথা। অবশ্যই আমরা এখনও চাই যে ওএমআরগুলো পাওয়া গেছে সেগুলো তো আমরা মানি। এবার আমরা মানলে তো হবে না, লিগালি সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর লিগাল ওয়েতে সেই ওএমআরগুলোকে ভ্যালিডেটেড করা হচ্ছে কিনা বা অ্যাকসেপ্ট করা হচ্ছে কিনা, সেটা আমাদের কাছে এখনও ক্লিয়ার নয়।
যদি সেটাকে অ্যাকসেপ্ট করে তাহলে অবশ্যই আমরা এটা দাবি তো রাখবই যে রিপ্যানেলিং যেন করা হয় ওই নাম্বারের ভিত্তিতে। সেটাকে দেখুন, একটা বিষয় আপনাদেরও জানা দরকার, সেগ্রিগেশন করা যায়নি এমন কোনো অভিযোগে কিন্তু প্যানেল ক্যান্সেল হয়নি। সেগ্রিগেশন করা যায়নি এমন কোনো কারণে কিন্তু প্যানেল ক্যান্সেল হয়নি। প্যানেল ক্যান্সেলটা হয়েছে পুরোপুরি প্রসেস ভায়োলেশনের জন্য, যেটাকে বলা হয়েছে আর্টিকেল 14 আর আর্টিকেল 16 ভায়োলেশনের জন্য। আর্টিকেল 14-এ যেটা আছে যে সবার সমান অধিকার, সেইটা ভায়োলেশন হয়েছে, আর আর্টিকেল 16 রিজার্ভেশন রুলস ইটসেট্রা ইটসেট্রা। তো সমস্ত কিছুকে মাথায় রেখেই আমাদের লয়ারদের সঙ্গে এবং প্রত্যেকের সঙ্গে আলোচনা করে যে কিভাবে এই সমস্ত আমি জাস্ট কমেন্টগুলো একটু দেখে নিচ্ছি, ওয়েট। ওকে, সমস্ত এই যে জিনিসগুলো আছে সেগুলো মাথায় রেখেই আমরা পরবর্তী আইনি পদক্ষেপগুলো নেব। তার জন্য আমাদের লয়ারদের সঙ্গে আলোচনা করতে হবে। আর আমরাও চাই যে নতুন পরীক্ষা দেওয়ার তো গল্পর মধ্যে আসতেই চাই না। আমরাও চাই এই যে প্যানেলটা ক্যান্সেল হলো, এই রায়টাকে যেন পরবর্তীতে রিভিউতে গিয়ে খারিজ করে যোগ্যদেরকে আলাদা করে যেন রেহাই দেওয়া হয়। সেটা যে পদ্ধতিতে করবেন সে পদ্ধতিই ভালো, কিন্তু যোগ্যদের চাকরি যেন সুরক্ষিত থাকে। আপনি যেভাবে করবে কোর্ট সেভাবেই আমরা রাজি, কিন্তু যোগ্যদের একজনের চাকরিও যেন মানে বাতিল না হয়, সেটাই হচ্ছে ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে যে এই যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে দাঁড়িয়ে একটা মানে তৈরি হচ্ছে একটা জটিলতা এই কারণে তৈরি হচ্ছে যে আমরা কেন এক ছাতার তলায় আসছি। আমরা সবাই তো চাকরিহারা, সবারই তো মানে চাকরি চলে গেছে, এখন সবারই একটাই মানে দাবি থাকবে যে কি করে চাকরিটা ফেরানো যায়। তাহলে কেন বিভাজন, কেন আলাদা করে কেউ অনশন করছে, কেন আমরা আমাদের মতো করে আলাদা করে করছি, একসঙ্গে কেন আসছি না। ব্যাপারটা দেখুন, ব্যাপারটা ঠিক এরকমটা নয়। এটা বুঝতে হবে যে কেউ কারোর বিপক্ষে নয় আর কেউ কারোর বিরোধিতা করার জন্য মাঠে নামেনি। কিছু কারণ যেগুলো, যেমন ধরুন আমি কয়েকটা কারণ বলছি, যে অলরেডি কিন্তু আজকেও নাকি আমাদেরকে মিডিয়া বলছে, দিলীপ ঘোষ বলেছেন আমরা নাকি এখানে নকশালরা মানে তৃণমূলের দালালরা এখানে আছি, ঠিক আছে, এরকম। আবার মানে ওয়াই চ্যানেলে আবার ধরুন যারা তৃণমূলের তারা বলছে এরা নকশাল, এরা বিজেপির লোক। আবার ধরুন যারা মানে সিপিএম তারা বলছে এরা বিজেপির দালাল, এরা সরকারের দালাল। আলটিমেটলি বুঝতে হবে, কিন্তু এরা কিন্তু সেই পথে এগোচ্ছে যেটা এরা চায়। এরা কিন্তু আলটিমেটলি পলিটিক্সটাকেই আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, অলরেডি ঢুকিয়ে দিয়েওছে। এটা আপনারা কমেন্ট দেখে বা এদের দেখে বুঝতে পারছেন নাকি জানি না, এরা কিন্তু আলটিমেটলি আমাদের মধ্যে পলিটিক্সটাকে ঢুকিয়ে দিয়েছে। আমরা চাইছি না যে পলিটিক্স কোনোভাবে আমাদের মধ্যে এসে যাক। আমরা চাই আমাদের দাবিটা, তুমি যেই হও বাবা, তুমি দুর্নীতি করেছো, তোমার যেমন বিরোধিতা করব। তুমি আমার খারাপ চেয়ে যদি প্যানেল ক্যান্সেল বারবার চাও, আমি তোমারও বিরোধিতা করব। আর তুমি পাশে থাকবে, সহমর্মিতা দেখাচ্ছ, অথচ যখন বলা হচ্ছে যে এদের একটা MA ফাইল করে স্যালারিটা চালু রাখা হোক, তারও বিরোধিতা করছো। আবার যখন বলা হচ্ছে মানে রিভিউ করা হবে, চেষ্টা করা হবে যোগ্যদের কিভাবে রিভিউ থেকে বাঁচিয়ে আনা যায়, তখন তোমরা বলবে যে এইভাবে হবে না, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, সবাইকে বাতিল থাকতেই হবে। এইভাবে তো হয় না। হয় তোমরা বিরোধিতা করো সামনাসামনি যে এদের চাকরি চলে যাওয়া ভালোই হয়েছে, অথবা তুমি সহমর্মিতা দেখিও না। আর যদি তুমি দেখাতেই চাও তাহলে তুমি এটাকেও সাপোর্ট করো যে কিভাবে যোগ্যদের চাকরিটা ফিরিয়ে আনা যায়। রাজ্য সরকারকেও একই বার্তা, যে রাজ্য সরকারও মুখে শুধু বলবে আমরা এটা করব ওটা করব। বিগত দিনেও দেখেছি অনেক কিছুই বলেছে, কিন্তু সব কি হয়েছে? আমরা আন্দোলন না করে আজ অবধি কিছু পেয়েছি? চাকরির পরীক্ষা থেকে শুরু করে, তার কাউন্সেলিং থেকে শুরু করে, তার জয়নিং থেকে শুরু করে, অ্যাপ্রুভাল থেকে শুরু করে, মেডিকেল টেস্ট থেকে শুরু করে সব কিছুই আন্দোলন ছাড়া হয়নি। তাই রাস্তায় আন্দোলন যেমন চালাতে হবে, তেমনি আইনি ভাষায় আইনি পদক্ষেপগুলো সঠিকভাবে নিতে হবে। আরেকটা জিনিস, যে আমরা যারা এই বিভিন্ন ধরুন কেসের সাথে এতদিনে এই কেস স্টাডি করতে করতে না, আমাদের মধ্যে অনেকে আছেন যারা কিন্তু আইনি পদক্ষেপগুলো বা আইনি জটিলতাগুলো কাটানোর জন্য পরামর্শ দিতে পারে। আর
আমরা আইন পড়িনি, যেগুলো জানি সেগুলো এক্সপিরিয়েন্স থেকে বা স্টাডি করে জানি। আইন নিয়ে তো আমরা পড়াশোনা করিনি, কিন্তু লয়াররা যেমন থাকবেন আর যারা কেসটাকে স্টাডি করেছেন আমাদের মতো পিটিশনাররা তারা যেমন থাকবে, তো তাদের যা যা বক্তব্য বা যা যা বলার ভালো দিকগুলো সেগুলো এক জায়গায় বসে আলোচনা করাটা দরকার। কারণ এই তো মুহূর্ত, এই তো সময় যেখানে দাঁড়িয়ে যে আমরা কে কোন পদ্ধতিটা অবলম্বন করলে, ধরুন আমরা বাড়ি বসে, আমিও হুজুগের বসে হয়তো এটা বলতেই পারি এটা করতে হবে, আমার মনে হয়েছে এটা করতে হবে, এটা করলে বেঁচে যাব, কিন্তু তার আইনিভাবে যুক্তিসঙ্গত কি না সেটা তো এক জায়গায় বসে আলোচনা দরকার। সেটা তো আমি জানছি না, বা আমি যদি কোনো ভুল ভাবছি বা আমি ঠিক ভাবছি কি না সেটা অন্য কেউ মানে সাপোর্ট করছে কি না, বা তার মনে হচ্ছে এটা ভুল, সেই যুক্তি দিয়ে বা লয়ার ওটা সম্বন্ধে কি বলেছেন সেটা জানিয়ে এক জায়গায় বসে তবেই না সেটা করতে হবে। তাই বলছি আইনি যারা বিষয়টা জানেন, যারা চাইছেন তারা বলুন তাদের বক্তব্যটা কি। এখানে আমাদের তরফ থেকে একটা মানে ব্যবস্থা নেওয়া হয়েছে ড্রপ বক্সের, যে এরকম অনেকেই আছেন ধরুন আমাদেরকে সেই প্রথম থেকেই যে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে দেন, অনেক কিছু লিখে দেন মেসেঞ্জারে, আমরাও সেগুলো গ্রুপে ফরওয়ার্ড করি ঠিকই, কিন্তু অনেক অসুবিধা হয়। কারণ দেখা যায় মানে সেগুলো ওইভাবে না হোয়াটসঅ্যাপে খুঁজে পাওয়া যায় না, মেসেঞ্জারে হারিয়ে যায়। কিছু কিছু বক্তব্য যখন মনে থাকে হঠাৎ চোখের সামনে আসে, ওটা মনে পড়ে, তো এরমভাবে হয় না। হার্ড কপি থাক, এক জায়গায় ফিজিক্যালি মিট করুন বা আসুন, ফিজিক্যালি এসে এইগুলো আলোচনা করুন, সময় দিন। এগুলো ওভার দ্য ফোন, ওভার সোশ্যাল মিডিয়া বা ওভার কমেন্টে হয় না, সামনে এসে ফিজিক্যালি বসে মিট করে যুক্তিসঙ্গতভাবে আইনি পদক্ষেপ নিয়ে আলোচনা করাটা দরকার, এটাই সময়। আর বিভিন্ন যারা মানে আছেন, যারা ভাবছেন যে বিভাজন হচ্ছে, কোথাও একটা আলাদা দিক তৈরি হচ্ছে, এই জিনিসটা নয়। আপনারা যারা এটা বলছেন সেই জায়গাটা নিজেরাই সেটা এগিয়ে নিয়ে এসে ক্ল্যারিফাই করুন না। আমরা তো বলছি যে একসাথে বসুন, একসাথে ফিজিক্যালি থাকুন, মিট করুন, সেই জায়গাটা তৈরি করতে হবে। একটা জিনিস ভাবুন তো, আজকে আমরা আন্দোলন কেন হয় না বলুন তো, কেন এরকম ছন্ন ছাড়া হয়ে যায় বলুন তো। আজকে আমরা যখন বললাম যে আন্দোলন এসএসসি অফিসের সামনে হবে, দেখলেন তো কত ভিড় হলো। তার মানে মানুষ তো ক্ষিপ্ত, মানুষ তো চাইছে আন্দোলন হোক। কিন্তু যেটা বারবার বলে এসেছি যে আন্দোলনটা কিন্তু 10টা 5টার ডিউটির মতো নয়। আমরা এসএসসি অফিসের সামনে থেকে এলাম কেন উঠতে হলো, কি জন্য চলে আসলাম? এক হচ্ছে প্রথমত 10,000 থেকে 12,000 জন আমরা সেদিন এসেছিলাম। আমরা যখন রাতে দেখা করার পর একটা সবার সামনে এসে বললাম, আস্তে আস্তে রাতে সব চলে গেলেন, মধ্যরাতে তো অনেকেই চলে গেলেন, ভোরবেলা প্রায় ফাঁকা হয়ে গেল। 10% তো ছেড়ে দাও, 5 থেকে 6% লোক ছিল না যতজন এসেছিল তার। এবার এসএসসি অফিসের সামনে রাতেরবেলা পুলিশের সঙ্গে ঝামেলা হয়েছে রীতিমতো, যে আপনারা ওইদিকে থাকবেন না, এদিকে চলে আসুন। এবার আপনারা যদি একসঙ্গে না থাকেন, এগুলো ট্যাকেল কিভাবে করব? তাহলে তো ছেড়ে দিতে হবে সব কিছু। মনের মধ্যে কি আমাদের রাগ আসে না যে এত কিছু করছি, এত কষ্ট করতে হচ্ছে, কন্ট্রোল করতে হচ্ছে? ধরুন তো মানে খারাপ কথাও তো শুনতে হচ্ছে, কিন্তু আবার অনেক কিছু মানে চেপেও রাখতে হচ্ছে, আবার মানে কন্ট্রোলও করতে হচ্ছে। অনেকটাই চাপের ব্যাপার। সবার ফোন রিসিভ করতে পারছি না, তার জন্যও গালাগালি খেতে হচ্ছে, আমার ফোন তো ধরেন না, আমি ফোন করছি। কিন্তু ভাবুন তো, এত মিসড কল, এত ফোন সম্ভব হয় না, এত মেসেজের রিপ্লাই তো কোনো মতেই সম্ভব নয়। ওই দেখবেন সিন করে রেখে দিই, আপনাদের হয়তো রাগ হয়, আমি পড়ে রেখে দিই, কারণ রিপ্লাই করাও সম্ভব হয় না অনেক সময়। যাই হোক, এগুলো অন্য ব্যাপার। আমাদের আলটিমেটলি কিন্তু কেসটাতে জিততেই হবে। এর জন্য যে জিনিসগুলো দরকার সেইগুলো করি না আমরা। হারা জেতা তো অন্যভাবে সুপ্রিম কোর্টের হাতে, হারা জেতা সুপ্রিম কোর্টের রায়ে, কিন্তু ওই হার বা জেতাটাকে যাতে মানে আমরা প্রভাবিত করতে পারি, মানে আমরা জয়ের রাস্তাটা যাতে প্রশস্ত করতে পারি, সেইটার জন্য কিন্তু আমাদেরকে একসঙ্গে বসে আলোচনা করাটা দরকার, একটা জায়গায় থেকে আলোচনা দরকার। আর দেখুন, এই যে আবার আমরা ওয়াই চ্যানেলে চলে এসেছি, কেন এসেছি এসএসসি অফিসের সামনে থেকে, এটাও ক্লিয়ার করে দেওয়া দরকার। আমরা এসএসসি অফিসে যখন দেখলাম 5 থেকে 6% লোক, পরের দিন সকালবেলা পুরো ফাঁকা গড়ের মাঠ, মানে কতজন ছিল ধরুন মেরে কেটে 250, 300, 400 জন হবে, 400 জন 500 জন ধরুন, 500ই ধরলাম, যদি কত ছিল না। যাই হোক, তো যদি সেটাও হয়
তাহলে ওই কজন নিয়ে আমরা কি ওখানে ধর্ণা করব? ও তো পুলিশ এসে বলবে যেদিকে বলবো সেদিকে বসো, এদিকে আসো, ওদিকে যাও। আমরা তো ওদের কথা শুনতে যাইনি। তাহলে এটা আমাদের খারাপ লাগার জায়গা নয় যে যেখানে বলা হলো অনির্দিষ্টকালীন ধরে এখানে অবস্থান হবে সেখানে আপনারা চলে গেলেন। 1 নম্বর এটা। 2 নম্বর কারণ, একটা দীর্ঘস্থায়ী আন্দোলন করতে গেলে একটা পরিষেবাও তো দরকার হয়। যে জায়গায় আমরা আছি সেই জায়গায় এত ম্যাডামরা ছিলেন, স্যারেরাও আছেন, তো সেই জায়গায় যদি বাথরুমের ব্যবস্থা না থাকে, খাওয়া দাওয়ার ব্যবস্থা না থাকে, 1 দিন চলতে পারে, 2 দিন চলতে পারে, এটা কি দীর্ঘস্থায়ী করা সম্ভব? তাই সেই জন্য আমরা ওখানে যারা উপস্থিত ছিলেন তাদেরকে হচ্ছে সবাইকে আমরা জিজ্ঞাসা করি যে আপনাদের কি মনে হচ্ছে, এটাকে আপনারা কন্টিনিউ করতে পারবেন তো? সবাই বলে হ্যাঁ। কয়েকজন অবশ্যই বলেছিলেন যাই কষ্ট হোক, যেভাবেই হোক আমরা এখানেই থাকবো, হ্যাঁ, না খেতে পাই কি হয়েছে, কিন্তু বাথরুম না করে থাকা যায় না, বিশ্বাস করুন। যাই হোক, সেটাও ম্যানেজ করার জন্য অনেকে প্রস্তুত ছিলেন। এর জন্য অনেক দৃঢ়ভাবে কয়েকজন ছিলেন যে যা হয়ে যাক এখানেই থাকবো। কিন্তু আমাকে তো মাসটা নিয়ে ভাবতে হবে। এটা তো 10-50 জনের আন্দোলন নয়, থাকতে হলে 5000 জন 10,000 জনকে থাকতে হবে, 100 জন থেকেও কিছু হবে না, এটা বুঝতে হবে। তাহলে সেখানে দাঁড়িয়ে সবাই বললো যে না, এখানে সত্যিই কন্টিনিউ করা সম্ভব না। আর যেহেতু লোকবলও কম, এই জন্য আমরা ওটাকে গান্ধী মূর্তির পাদদেশে নিয়ে আসি। এবার গান্ধী মূর্তির পাদদেশ থেকে আবার লাস্টে আমাদের ওয়াই চ্যানেলে আনতে হয়, সেটারও কারণ আছে। এক হচ্ছে আর্মি পারমিশন তো নেওয়া নেই, দ্বিতীয়ত সানসেটের পরে বসা যায় না, ওগুলোও ছেড়ে দিলাম, সেটাকেও ট্যাকেল করা যেত। কিন্তু ওখানে মানে ম্যাডামরা যেহেতু ছিলেন, জায়গাটা শুনশান, কিছুজন বললেন ওখানে পাতাখোরদের, মানে আমি জানি না এটা কারা, কিছু নাম বললেন, পাতাখোর বলে একটা কিছু মানুষ বা কিছু, তারা এখানে রাতে উৎপাত করে। ম্যাডামরা যেহেতু থাকছে, এটা মানে আশপাশের লোকজনই বললেন এটা ঠিক হবে না, সেফেস্ট প্লেস নয়। আর তারপরেও আর একটা কারণ, সেটা হচ্ছে কোর্টের অর্ডার নিয়ে ওখানে আজকে সেই ওয়েটিংরা আবার মানে বসছে। তো সেই জন্য আমরা ঠিক করি যে ঠিক আছে আমরা ওয়াই চ্যানেলেই যাই আপাতত। ওয়াই চ্যানেলে দেখুন, এটা যেমন একটা অবস্থান অবশ্যই, কিন্তু আমরা ধরে নিচ্ছি এটা একটা অফিস ঘর। আমরা অনেক পরিকল্পনা করেছি আন্দোলনের, বৃহৎ কিছু পরিকল্পনা করা হয়েছে, সেটা আজকে বিকেলে আপনাদেরকে জানানো হবে। আমরা এখনও বলবো না কি পরিকল্পনা নিয়েছি। আমরাও মানে একদম অন্তিম পর্যায়ে যেতে চলেছি, যে আন্দোলনের শেষ যে পর্যায়গুলো হয়ে থাকে আর কি, যে এরপরে চাকরি হারিয়ে গেলে তো মরা ছাড়া উপায় থাকবে না। সেই জায়গায় গিয়ে যা করা দরকার আমরা পুরোটাই করব। শুধু একটাই কথা বলবো যে এইভাবে নিজেদের মধ্যে না ঝামেলা করে আলাদা হবেন না। আপনি কোথায় রিভিউ করবেন, কি করবেন, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, যেখানেই করুন, ডাজেন্ট ম্যাটার। রিভিউ করা নিয়ে কথা, আপনি মানে এরকম কখনো হয় না যে আমি বলবো আমাদের সাথে রিভিউ করুন, ওখানে যাবেন না, এই রকম নয়। রিভিউ ব্যাপার হচ্ছে একসঙ্গে থাকা। আমরা যেমন একটা ফ্যামিলি ছিলাম 12,500 13,000-এর, এই ফ্যামিলিটা যেন থাকে, সংখ্যাটা যেন না কমে, মানে এক জায়গায় যেন থাকতে পারি। আরও যারা 6,000 আছে অন্যান্য সংগঠন বা এসএলপির, তারাও যেন একসঙ্গে থাকতে পারি, এই 19,000 জন একসঙ্গে থাকতে পারি। আমাকে স্টেপ বাই স্টেপ ভাবতে হবে, আমাদের ভাবনাটা এক, আমাদের লক্ষ্যটা এক। হ্যাঁ, হতে পারে যে রাজনীতিকে রং না রাখার জন্য বা রাজনীতিকে না ঢোকানোর জন্য অনেক সময় কিছুটা দূরত্ব তৈরি রাখতে হয়, সেই জায়গাটা আলাদা। কিন্তু দিনের শেষে কিন্তু দাবি এক, এবং আমাদের মানে লক্ষ্যটাও এক, যে আমাদেরকে এই জায়গায় ফিরতেই হবে যে করে হোক। সেই জায়গাটা মাথায় রেখে আবার বলছি, আমরা বিভিন্ন জনের সঙ্গে কথা বলছি। আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই মানে এটা বলেছেন ইসরারুল দার সঙ্গে দেখা করতে বা কথা বলতে। আমরা আজকে মেহবুব নিজেও আজকে 8 ঘন্টা কথা বলেছেন ইসরারুল দার সাথে। উনি সত্যিই আমরা যেটা দেখেছি মানে অভিজ্ঞ একজন ব্যক্তি, এবং কেস সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল, এবং মানে আমাদের সঙ্গে কথা হয়েছে, আমরা আলোচনা করেছি কেসটা নিয়ে, এবং পরবর্তী পদক্ষেপগুলো আমরা যেমন আলোচনা করব, আলটিমেটলি সুপ্রিম কোর্টের লয়াররাই শেষ কথা, তাদের সঙ্গেও কথা বলে, এবং আমাদের যা ধারণা বা আমাদের যা কেস সম্পর্কে জ্ঞানটুকু হয়েছে